আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমরা আজকে আবারও ফিরে আসলাম সেই 11টা বাজে রাত আপনাদের মাঝে একটি ভয়াবহ ঘটনা শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটি আজকে বেশ ভয়ঙ্কর এবং লোমহর্ষক হতে চলেছে। তাই অনুরোধ থাকবে আজকের এই ঘটনাটি কোনো রকম স্কিপ না করে পুরোটা শোনার জন্য। চলুন এই মুহূর্তে আর কোনো রকমের কথা না বাড়িয়ে আজকে যাওয়া যাক আমাদের সেই ঘটনাটিতে। ঘটনাটি যিনি আমাদের সাথে শেয়ার করেছেন, ওনার নাম সাজ্জাদ হোসেন। ওনার বাড়ি বগুড়া জেলার পিছলগাড়ি নামক একটি গ্রামে। এই পিছলগাড়ি গ্রামটির ভয়াবহতা সম্বন্ধে আপনারা যারা যারা আজকে বগুড়া জেলা থেকে শুনছেন তারাই হয়তো বলতে পারবেন যে এই গ্রামটির ভয়াবহতা কতটুকু। এরই মধ্যে থেকে একটি ঘটনা সাজ্জাদ ভাই আমাদের মাঝে শেয়ার করেছেন। যে ঘটনাটি ঘটে যায় সাজ্জাদ ভাইয়ের সঙ্গে। সাজ্জাদ ভাইয়ের একার সঙ্গে এই ঘটনাটি ঘটে গেলে বললে ভুল হবে, এটি ঘটে যায় সাজ্জাদ ভাইয়ের আরও দুই বন্ধুর সাথে। হ্যাঁ, ঘটনাটি ঘটেছে 2003 কি 2004 সালের ভিতরে। এটি সম্ভবত তাদের মতে ডিসেম্বর মাসে ছিল, এরকম একটা টাইম। তো তখন অনেকটা শীত ছিল। ওই শীতের মধ্যে সাজ্জাদ ভাই এবং সাজ্জাদ ভাইয়ের আরও 3-4 জন বন্ধু, তারা একটা কোম্পানিতে কাজ করতো। তখন একটা কোম্পানি নতুন বের হয়েছিল, কোম্পানির নামটা হচ্ছে বেঙ্গল ফুড। ওই বেঙ্গল ফুড কোম্পানিটা বগুড়ার মধ্যে প্রথম বের হয়েছিল। ওই কোম্পানিটাতে কিছু সেলম্যান এবং কিছু ড্রাইভারের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। যারা যারা কাজ করবে কোম্পানিতে তারা ওইখানে যেতে পারে। তো সাজ্জাদ ভাই এবং সাজ্জাদ ভাইয়ের বন্ধু, কয়েকজন বন্ধু মহলের, তারা চিন্তা করলো যে এই চাকরিটা নিতে পারলে তো ভালোই হতো, স্যালারি প্রায় ভালোই পড়বে। এটা ভেবে সাজ্জাদ ভাই এবং সাজ্জাদ ভাইয়ের কিছু বন্ধু কয়েকজন লোককে তারা হাত করে এবং ওই হাত করার পরবর্তীতে তারা ওই চাকরিটা পান। যাই হোক, এই বিষয়টা বাদ দিলাম। তাদের চাকরিটা হওয়ার পর তারা রেগুলার চাকরি করছে। তখন পিছলগাড়ি গ্রামটির অপর পাশ দিয়ে একটি বিশাল আকৃতির একটা খাল প্রবাহিত হয়েছে। যে খালটি ওই গ্রামটির যত ময়লা আবর্জনা বা পানি, বর্ষাকালে যে পানি জমা হতো, ওই পানিগুলোকে নিয়ে সোজা বিলের দিকে প্রবাহিত হতো এবং ওই পানিটা গিয়ে প্রবাহিত হতো কোনো এক গাঙের মধ্যে। যাই হোক, এটা আপনারা অনেকেই জানেন। তো ওই সাজ্জাদ ভাই এবং সাজ্জাদ ভাইয়ের বন্ধুর সঙ্গে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে একটা শীতের মৌসুমে। তখনকার সময়ে তারা ওই সেলম্যানের দায়িত্বটা নেন। যাই হোক, সেলম্যানের কাজ করছেন, তারা রেগুলারলি কাজ করছেন এবং হঠাৎ একদিন সাজ্জাদ ভাইয়ের এক বন্ধু, সে সন্ধ্যার পর ছুটিতে সবাইকে বলে যে কালকে আমার সঙ্গে ওই রাস্তাটার মুখে একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটনা? বলল যে আমি ওইখান দিয়ে আসছিলাম ভ্যান গাড়ি নিয়ে, তো আমার সাথে ছিল ড্রাইভারটা, ওই যে ভ্যান গাড়ি চালায়। তো আমি তো সেল কাটি। তো আসার সময় দেখতে পেলাম যে ওই রাস্তার মাঝখানে কেউ একজন শুয়ে আছে, বেশ পাগলের মতোই ছিল। তার সামনে ড্রাইভার ভ্যান গাড়ি নিয়ে আস্তে আস্তে এগোলো। যাওয়ার পর ডাক দিয়ে বললাম যে ও ভাইয়া, আপনি একটু উঠেন, আমরা তো গাড়ি নিয়ে ওইদিকে যাব। কিন্তু না, ওই পাগলটা কোনো রকমের সারা শব্দই দেয়নি। তখন আমরা ভাবলাম যে একটু পাশ কেটে চলে যাই, যদিও পাশ কেটে যাওয়ার মতো কোনো পজিশন ছিল না। ড্রাইভারকে বললাম যে যাও, আস্তে আস্তে করে যাও। তো আমরা পাশ কেটে চলে আসি। কিন্তু যখনই আমরা তাকে পাশ কেটে ওই পারে যাই, তখনই পিছন ফিরে দেখতে পারি যে সেই পাগলটা রাস্তাতে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? হঠাৎ নিমিষেই একটা মানুষ কিভাবে দাঁড়িয়ে পড়তে পারে, অবাক করা বিষয়। যে মানুষ কিনা ঘুমিয়েছিল সেটা একটু অদ্ভুত থেকে ওই সাজ্জাদ ভাইয়ের বন্ধুর কাছে। সে ভাবে যে এটা কিভাবে হলো, সম্ভব কিভাবে। তখন সাজ্জাদ ভাইয়ের এই বন্ধুটা সে নেমে পড়ে গাড়ি থেকে, নেমে ওই পাগলটার কাছে যান, গিয়ে বলেন যে এই যে আপনি কি আমাকে শুনতে পারছেন? হ্যালো, আপনি কথা বলেন।
কিন্তু না, পাগলটা কোনো রকমের সারা শব্দ দিল না। পাগলটা আস্তে আস্তে করে হেঁটে চলে গেল অপর পাশ দিয়ে। তখন চোখের সামনেই কীভাবে সে গায়েব হয়ে গেল। এটা দেখতে পান সাজ্জাদ ভাইয়ের বন্ধু। তখন সাজ্জাদ ভাইয়ের বন্ধু একটু আতঙ্কিত হন এবং ভয় পেয়ে ওই ভ্যান গাড়ির ড্রাইভারটাকে বলেন যে ভাইয়া তাড়াতাড়ি টান দাও, তাহলে এখানে বিপদ হতে পারে, এটা কোনো ভালো লক্ষণ না। তারপর সাজ্জাদ ভাইয়ের বন্ধু এবং ওই ড্রাইভার তারা দুজন খুব ভয় পায়। ওই ভয় পেয়ে তারা অতি দ্রুত কোম্পানিতে চলে আসে। আসার পর কাউকে বলেনি, কোম্পানি ম্যানেজারকেও বলেনি এই ঘটনাটি। তবে বন্ধু মহলের সাজ্জাদ ভাই এবং কিছু বন্ধুদেরকে এই ঘটনাটি বলেছে। কিন্তু এই ঘটনাটি বলাটাই কিন্তু তার ছিল সবচেয়ে বড় ভুল। যাই হোক, বলে যখন দিয়েছে, তারাও যখন শুনে নিয়েছে, তারা তখন ছিল একটু পাতলা টাইপের, মানে যেটাকে বলে আর কি একটু দুষ্টু টাইপের আর কি। তারা করলো কি, ওই দিন সিদ্ধান্ত নিল যে কি বলিস, ভূত ভূত হতে পারে, না হলে জিন হতে পারে বা পেতনি হতে পারে। আমি শুনতাম আমার দাদুর মুখ থেকে যে জিন প্রেতকে নাকি আটকে রাখতে পারলে অনেক সম্পদ পাওয়া যায়। চল কালকে আমরা ওইখানে যাই, এবং যদি কালকে আমরা দেখতে পারি যে ওই পাগলটা ওইখানে শুয়ে আছে, তাহলে তাকে আমরা ধরে বাড়িতে নিয়ে আসব। তারপর কোনো এক তান্ত্রিক বা উজাকে দিয়ে এটাকে আমরা আবদ্ধ করব। তারপর যা চাইব তাই পাব। এই বুদ্ধিটাকে সাজ্জাদ ভাইয়ের মাথায়। তিনি ছিলেন একটু বেশ দুষ্টু টাইপের, কিন্তু যে কথা সেই কাজ। পরদিন তারা বন্ধু মহলের সকল মিলে, প্রায় 6 জন ছিল, ওই 6 জনই চলে যায় ওই রাস্তার মোড়ে। মোটামুটি তখন তাদের কাজ শেষ পর্যায়ে। সেলম্যানরা ওইখানে যায়, যাওয়ার পর তারা ওইখানে কিছু দেখতে পায় না। খুঁজতে থাকে, কোথায় গেল পাগলটা, আজকে নেই কেন, কালকে তো এখানেই শুয়েছিল, কোথায় গেল। তখনই একজন বন্ধু হঠাৎ করে লক্ষ্য করতে পারে যে ওই দূরবর্তী একটা স্থানে একজন মানুষ হেঁটে হেঁটে কি আনগুনা ঘুরপাক খাচ্ছে। এটা দেখতে পারে এক বন্ধু। দেখে তাদেরকে বলে যে দেখতো ওই যে দূরবর্তী স্থানে এটা কে বসে আছে এখানে, মানে হাঁটাচলা করছে, বসেও আছে এরকম একটা অবস্থানে। তখন সবাই দেখতে পায় যে এটা কোনো একটা পাগলের লক্ষণ, কেননা ভালো মানুষ তো আর এভাবে হাঁটাচলা নাড়াচাড়া করবে না। ওই পাগলটাকেই তারা সন্দেহ করে। পরবর্তীতে তারা ওই পাগলটার কাছে ছুটে যায়। ছুটে যাওয়ার পর দেখতে পারে যে এটা কালকের পাগলটাই, ওই বন্ধুটা। দেখে বলে যে হ্যাঁ হ্যাঁ, এইটাই তো কালকের পাগলটা, এটাই। মাথার চুলগুলো উস্কো, এই কাপড়টাই ছিল এটা। তখন সাজ্জাদ ভাইদের মধ্যে এক বন্ধু, সে ছিল একটু বেশ সাহসী টাইপের। সে গিয়ে যেটা করলো, ওই পাগলটার কাছে চলে যায়, গিয়ে একটা সালাম দিল, দিয়ে বলল যে তুমি কি কোনো ভূত বা জিন? কোনো উত্তর আসলো না। এটা দেখতে পারে সবাই। তখন অনেকের মাথায় সন্দেহ আসে যে এটা হতে পারে কালকে বন্ধুর মনের ভুল ছিল, আজকে এটা হতে পারে, নাও হতে পারে। আজকে এটা মনে হয় সাধারণ কোনো পাগলই হবে। পাগলটির মুখে কোনো কথাবার্তা না শুনে তারা পাগলটিকে উপহাস করে, যে বলে যে এটি আসলে একটা পাগল, তুই হয়তো ভুল দেখেছিস। সে তো বলে না, আমি তো ভুল দেখিনি, আমি তো দেখেছি ঠিক যে সে অদৃশ্য হয়ে গিয়েছে আমার চোখের সামনে। তখন বলে যে এখন তো কিছু হচ্ছে না, এখন যদি কিছু হতো তাহলে কালকের তোর এই ঘটনাটিকে আমরা মেনে নিতাম, তবে আজকে দেখ শূন্যে দাঁড়িয়ে আছে, কোনো নানা শব্দও নাই, কোনো কথাবার্তাও নাই। এই বলে যখন তারা সবাই এসে পড়বে, তখন পিছন দিক থেকে এক বন্ধু ফিরে দেখেছে ওই পাগলটা 2 কাইক 3 কাইক 4 কাইক দেওয়ার সাথে সাথেই পাগলটা অদৃশ্য হয়ে যায়। এটা পরবর্তী আর একটা বন্ধু দেখে। তখন সে চিৎকার দিয়ে উঠে বলে যে দেখ দেখ, পাগলটা হারিয়ে গেল। কি ব্যাপার?
পাগলটা তো এখানেই ছিল, আবার হারিয়ে গেল কোথায়? তখন সবাই আশপাশ দিয়ে সবাই খুঁজতে লাগে যে ঠিক বলেছিস তুই, পাগলটা আসলে কোনো সাধারণ পাগল নয়, এটা কোনো জিন বা পিশাচ হবে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে, পাশে নর্দমা ছিল, ওই পাশে খাল ছিল, ওই পাশে দুই একটা পুরাতন বাড়ি ছিল, ওই দিকগুলো সবগুলো ভালো করে খুঁজে, কিন্তু না, ওই পাগলটিকে আর পাওয়া গেল না। তখন তারা বলল যে না রে, আজকে তো আর পাগলটাকে মনে হয় পাওয়া যাবে না, চল বাড়ি চলে যাই, যদি কালকে আবারও আসা পড়ে তাহলে দেখবো কি করা যায়। তখন ওই দিনের মতো সবাই বিদায় নিয়ে বাড়িতে চলে আসে। যে যে কোম্পানিতে কাজ ছিল ওই কাজগুলো সম্পন্ন করেই তারা বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসে সাজ্জাদ ভাই তার পরিবারকে বলে দেয় এই ঘটনাটি, যে এরকম এরকম ঘটনা ঘটে গিয়েছে। এখন তিনি সিদ্ধান্ত নিলেন যে কালকে একটা তান্ত্রিককে নিয়ে ওই জায়গাতে যাবেন এবং ওই তান্ত্রিককে দিয়ে ওই পাগলটার রহস্যটা উদ্ঘাটন করবেন। যে কথা সে কাজ। কালকে সারাদিন ডিউটি করার পর ওই তান্ত্রিকের নিকট 4 জন বন্ধু ছুটে আসে। তখন 4 জনই ছিল, কেননা আগের দিনের যে 2 জন ছিল তারা ভয় পেয়ে আর আসেনি। তারা ভাবলো হয়তো কি থেকে না জানি কি হয়ে পড়ে, এখানে না যাওয়াটাই বেটার হবে। যাই হোক, তারা 2 জন বাদ হয়ে পড়ে। 4 জন বন্ধু দৌড়ে আসে এক তান্ত্রিকের কাছে, ওই তান্ত্রিককে গিয়ে সব ঘটনা খুলে বলে এবং তান্ত্রিককে এটাও বলেছে এটা যদি কোনো জিন বা পিশাচ হয়ে থাকে তাহলে এটাকে আটকানোর পর যা যা সম্পদ পাবো তার অর্ধেক আমরা নেব, তার অর্ধেক আপনি নেবেন। তার কারণ হচ্ছে এটির হদিশ আমরা আপনাকে দিচ্ছি আর আপনি এটাকে উদ্ঘাটন করার চেষ্টা করবেন, এই কারণে। তান্ত্রিক বলে ঠিক আছে, চলো যাই। ওই দিন সন্ধ্যার পর প্রায় 7টা কি 8টা বেজে যায়। ওই সময়টাতে এশারের আজান পড়ে। ওই এশারের আজানের পরপরই তারা ওই রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায়। দাঁড়ানোর পরই তান্ত্রিক হঠাৎ করে সে বলে উঠে যে এখানে কিছু একটা আছে। কি আছে? হ্যাঁ, এখানে দুষ্টু জিনেরা আছে এবং অন্যান্য কিছু মানুষও আছে যারা আমাদের মতো না। তখন বলে যে আচ্ছা তাহলে আপনি এই উদ্ঘাটনটা করেন, আমরা দেখি। তান্ত্রিক তখন বলল যে আমরা সবাই এই পাগলটাকে এখন খোঁজার চেষ্টা করি আপাতত, তারপর না হয় যেটা করার করা হবে। তখন সবাই খুঁজতে থাকে ওই পাগলটাকে, খুঁজতে 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 নর্দমা, খাল, ওই পুরনো 2টা বাড়ি সবগুলো খুঁজে ফেলে। ওই সময় 2-1টা ব্যান গাড়ি যেত ওই দিকে। ব্যান গাড়ি ওলারা দাঁড়িয়ে জিজ্ঞেস করে যে কী ব্যাপার ভাই, আপনারা এখানে কি খুঁজছেন? কিছু হারিয়েছি কি? বলে না, কিছু হারায়নি, আপনি চলে যান। ভ্যান গাড়ির ড্রাইভার ওলারা তারা চলে যায়। তবে এখানে তারা একটা খটকা ভেবে যাচ্ছে যাচ্ছে আর পিছন দিকে তাকাচ্ছে। তখন ওইখানে যেটা হয় যে ওই ভ্যান গাড়িওয়ালারা 4-5 জন গিয়েছিল, তবে 4-5 জনের সঙ্গেই তারা এরকম একটা খারাপ ব্যবহার করে দিয়েছিল। তারা চলে গেল। ওই সামনে একটা দোকানে গিয়ে ভ্যান গাড়ির ড্রাইভারগুলো 4-5টা একই সাথে জড়ো হলো। যেহেতু একই এলাকায় তারা ভাড়া মারে ভ্যান গাড়ি দিয়ে, তারা বন্ধুর মতো। তারাও এখানে একটা বুড়ো চাচার দোকান থেকে চা খাচ্ছিল। একজনে বলে উঠে যে এরকম ঘটনা আমার সঙ্গে ঘটেছে, ওই যে মানুষগুলো কি জানি খুঁজছে এবং জিজ্ঞেস করার পর উল্টাপাল্টা ব্যবহার করে বলে যে চলে যেতে। আমিও চলে আসলাম। এরই ঘটনার সঙ্গে এর কথার মিলে সবার কথা একই মিলে যায়। তখন সবাই বলে উঠে যে কি ব্যাপার, এখানে তো কোনো রহস্য হতে পারে। যাই হোক, এটা পরের বিষয়ে আসবে। তখন সাজ্জাদ ভাই এবং ওই তান্ত্রিকের কথা এখন আসা যাক।
তারা তখন খুব মনোযোগ দিয়ে ওই পাগলটাকে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তারা খুঁজতে খুঁজতে হঠাৎ শুনতে পেল যে খালপাড় থেকে কোনো এক বন্ধু চিৎকার দিয়ে ওঠে। ওইটা শুনতে পায় সাজ্জাদ ভাই এবং ওই তান্ত্রিক। শুনতে পেরে তারা ওই খালের দিকে দৌড়ে ছুটে যায়। বাট ওই খালের মধ্যে যাওয়ার আগে আগে যেটা হওয়ার সেটা হয়ে গিয়েছে। সাজ্জাদ ভাইরা তখন ওই খাল পাড়ে গিয়ে দেখতে পারে যে এখানে একজন মানুষ শুয়ে আছে। তারা এটা দূর থেকে দেখে যে কুয়াশার ভিতরে খাল পাড়ে একজন মানুষ শোয়া অবস্থায় পড়ে আছে। সাজ্জাদ ভাই দৌড় দিয়ে গিয়ে দেখতে পেল যে তার বন্ধু এখানে পড়ে আছে সেন্সলেস হয়ে। তখন তাকে জ্ঞান ফেরানোর জন্য ডাকাডাকি করা হয়, কিন্তু তার জ্ঞান ফিরে না। তাকে কাঁধে করে উপরে নিয়ে আসা হয় এবং মুখে যখন পানি ছিটানো হয়, ওই পানি ছিটানোর পর তার জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পর বলছে, আমার সারা শরীরে কি ব্যথা করছে, উফ, আমাকে খুব আঘাত করেছে খুব জোরে। জিজ্ঞেস করা হলো, কি হয়েছে তোমার, এমন করছো কেন, কোনো সমস্যা কি? বলে উঠলো যে আমার সারা শরীর ব্যথা করছে, আমার পিঠে যেন দাগ হয়ে গিয়েছে, একটু শার্টটা খুলে দেখো তো। তখন হারিকেনের আলোয় ওই তান্ত্রিকটা তার শার্টটা খুলে দেখতে পেল ওই বন্ধুর পিঠে বড় একটা নখের আঁচড়, যেটা অনেকটা ক্ষত হয়ে ওই পিঠের ভিতরে ঢুকে পড়েছে এবং মনে হচ্ছে কেউ একজন রাক্ষসের নখ দিয়ে এর পিঠ টেনে দিয়েছে। তান্ত্রিক এই বিষয়টা লক্ষ্য করে সে বলে যে সর্বনাশ, একে তো কালো পিশাচ আক্রমণ করে বসেছে, তাড়াতাড়ি একে বাড়িতে নিয়ে যাও এবং তাকে অতি দ্রুত চিকিৎসাতে পাঠাও। তান্ত্রিক বলে যে এটা আমার দ্বারা সম্ভব হবে, তবে তার এখন চিকিৎসার দরকার, এখানে ওষুধ লাগানোর দরকার, তাড়াতাড়ি যাও। তখন সাজ্জাদ ভাইদের সঙ্গে থাকা আরেকজন লোককে বলল যে তুমি তাকে নিয়ে চলে যাও, আর আমি আর তান্ত্রিক বাবা আসছি, যাও। এই বলে তাকে পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালে। হাসপাতাল তখন কাছেই ছিল, সদর হাসপাতাল, ওইটাতে নিয়ে যাওয়া হয় একটা ভ্যান গাড়ি করে। তখন ওইখানে সাজ্জাদ ভাই এবং ওই তান্ত্রিক তারা আস্তে আস্তে করে পা ফেলছেন এবং এগোচ্ছেন ওই খালপাড়ের দিকে। ওই খালপাড়ের দিকে কি এমন রয়েছে যার কারণে বন্ধুটার এরকম পিঠে আঁচড় পড়েছে, সে সেন্সলেস হয়ে পড়েছে? নিশ্চয়ই এখানে কিছু একটা আছে। এই রহস্যটা উদ্ঘাটন করার জন্যই তারা এদিকে এগোতে থাকে। এগোতে এগোতে ওই খালপাড়ের নিকট তারা চলে যায়। খালপাড়ের নিকট গিয়ে তারা দেখতে পায় যে ওই পানিটা বাতাস ছাড়াই ঢেউ উঠছে। ঢেউ দেখে তারা চিন্তা করে যে কি ব্যাপার, এখানে পানির মধ্যে বাতাস ছাড়া ঢেউ উঠে কিভাবে? পানিতে ঢেউ উঠতে উঠতেই হঠাৎ একটা কালো ফনা তোলা সাপ তাদের সামনে ভেসে ওঠে। ওই সাপটা দেখে ওই সাজ্জাদ ভাই এবং তান্ত্রিক খুব ভয় পায়, তারা পিছিয়ে চলে আসে। ওই সাপটা মুখ থেকে জিব্রা বার করছিল, খুব ভয়ানক দেখাচ্ছিল সাপটিকে, মনে হচ্ছে যে একটা রাক্ষসের সাপ ওইখানে দাঁড়িয়ে আছে। বেশ বড় ছিল, একসঙ্গে 10-15টা মানুষ সে গিলে খেয়ে ফেলতে পারবে এরকম মোটা ছিল আর কি মুখের যে সাইজটা। তারা ভয় পেয়ে পিছন দিকে যাচ্ছিল, হঠাৎ করে ওই সাপটা আরো বড় হতে থাকে, আশপাশে কেউ নেই। তখন যে তারা চিৎকার দিবে, ওই চিৎকার দেওয়ার যে মুখে একটা শক্তি থাকা দরকার, ওই শক্তিটাও তারা হারিয়ে ফেলে। ওই সাপটা দূর থেকে ফনা তুলে এসে তান্ত্রিককে ছোপল মারে। এটা দেখতে পায় সাজ্জাদ ভাই। তিনি ইয়ং বয়সে হওয়াতে দৌড় দিয়ে তান্ত্রিকের কাছ থেকে অনেকটা এগিয়ে পড়ে এবং পিছন দিকে দেখে যে তান্ত্রিককে ওই ফনা তোলা সাপটা কামড় দিয়েছে। তবে ওই সাপটার ফুল
বডিটা সাজ্জাদ ভাই দেখেনি, তবে দেখেছে কাঁধ পর্যন্ত, ফনা তুলেছে যতটুকু এবং ওই ফনা তোলার নিচের অংশটুকু। তান্ত্রিককে কামড় দেওয়ার পরেই তান্ত্রিক মাটিতে লুটিয়ে পড়ে। এই দেখে যেন সাজ্জাদ ভাই আরও ভয় পেয়ে যায়। তিনি দৌড়াতে দৌড়াতে ওই সামনের দিকে দুইটা পুরাতন বাড়িতে তারা গিয়ে সাজ্জাদ ভাইকে প্রবেশ করে। তখনই হঠাৎ 4-5টা ভ্যান গাড়ির ড্রাইভার তারা ওই পথে আসছিল। এসে তারা দেখতে পারে যে ওই পাশে তান্ত্রিক পড়ে আছে। তান্ত্রিককে তারা সবাই চিনে। দৌড় দিয়ে যায় তান্ত্রিকের কাছে, গিয়ে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার তান্ত্রিক বাবা, আপনি এখানে পড়ে আছেন, কারণ কি? বলে যে আমাকে সাপে কামড় দিয়েছে, ইমিডিয়েটলি আমাকে হাসপাতাল নিয়ে চলে যাও, না হলে বাঁচব না, খুব বিষাক্ত সাপ। তখন ওই বাড়ি থেকে বেরিয়ে আসে সাজ্জাদ ভাই, এসে ওই ড্রাইভারগুলোকে সব কিছু ঘটনাটা খুলে বলে। তখন এদের মধ্যে ড্রাইভার দুইটা একটু রিয়েক্ট করে উঠে বলে যে তুমি আমাদের সঙ্গে ওই সময় খারাপ ব্যবহার করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছ, ভালো ব্যবহার করলেও তো পারতে। যাই হোক, তান্ত্রিক এখন অসুস্থ, তাকে নিয়ে হাসপাতাল যেতে হবে। তান্ত্রিকের সঙ্গে সাজ্জাদ ভাই উঠে বসেন। হাসপাতাল নিয়ে যেতে যেতেই ওই তান্ত্রিকের দম চলে যায়, সে মারা যায়। তার মারা যাওয়ার পর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে গোসল করানোর সময় দেখতে পায় যে ওই তান্ত্রিকের পিঠে একই ধরনের আঁচড়, তবে তাকে তো সাপে কামড় দিয়েছে, তবে আঁচড় কোত্থেকে আসলো, এটা একটা রহস্যময় জিনিস হয়ে দাঁড়ায়। তার পরবর্তীতে ওই তান্ত্রিক যখন মারা যাওয়ার পর কবর দেওয়া হয়, এরই মধ্যে তার যে আরও একটা বন্ধু ছিল, সে ওই পরের দিন হঠাৎ মারা যায়। তার অসুস্থতা ছিল খুব বেশি, তার যে পিঠে আঁচড়টা ছিল ওইটার কারণে তার অনেক যন্ত্রণা ভোগে এবং ওই যন্ত্রণাতেই সে মারা যায় আর কি। কিন্তু এই বিষয়টা সাজ্জাদ ভাইয়ের কাছে একটা রহস্যময় ঠেকে। তিনি চিন্তা করেন যে কী ব্যাপার, দুজনের পিঠের মধ্যে একই রকমের আঁচড়, বাট দুজন মারা গেল, তবে তান্ত্রিককে যতটুকু দেখেছি ততটুকু তো তার পিঠে আঁচড় পড়লো কীভাবে? তাকে তো সাপে কেটেছে, সাপে কাটলে কীভাবে আঁচড় পড়ে? এটা একটা অস্বাভাবিক বিষয়। সাজ্জাদ ভাই তখন ওই মানুষগুলোকে সব ঘটনা খুলে বলেন। যদিও তখনকার সময়ে মানুষ এতটা আইনীয় বিষয়ে যে মামলা দিবে, এটা করবে ওটা করবে, এই বিষয়টাতে মানুষ এতটা তৎপরতা ছিল না। মানুষ মারা গেলে তাকে কবর দিয়ে দেওয়া হতো, অত বেশি যদি দোষ না হয় তাহলে মানুষ মামলায় গিয়ে জড়াতো না আর কি। তো ওখানে জার্জি নিজের দোষের কারণে জার্জি মারা গিয়েছে, এই কারণে সাজ্জাদ ভাই আর তার বাকি যে বন্ধু সকল ছিল তাদের কোনো সমস্যা বা কোনো ক্ষতি হয়নি। এটাই ছিল আমাদের প্রথম ঘটনা। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। ইতিমধ্যেই আপনাদের মাঝে আরও একটি ভয়ঙ্কর ঘটনা আমরা উপস্থাপন করতে যাচ্ছি। সেই ঘটনাটি আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা। আশা করি প্রথম ঘটনা থেকে দ্বিতীয় ঘটনা অনেকটা ভালো লাগবে আপনাদের কাছে। আর আমাদের এপিসোডের নিয়মটাই হচ্ছে যে কোনো স্পেশালি ঘটনা আমরা লাস্টে রাখি, কারণ মজা হচ্ছে লাস্টে। তাই আপনারা ধৈর্য সহকারে আজকের এপিসোডটি পুরোটা শোনার চেষ্টা করুন, আশা করি ভালো লাগবে। এরই মধ্যে আরও একটি কথা বলবো আপনাদের মাঝে, প্রথম ঘটনাটি কেমন লেগেছে। যদি সাজ্জাদ ভাইয়ের ঘটনাটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের অগ্রযাত্রাকে আপনারা আরও সহজ করে তুলুন, বাড়িয়ে তুলুন এবং প্রতিদিন যাতে আপনাদের মাঝে আমরা সেই ঘটনাটি উপস্থাপন করতে পারি, এরই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যাই হোক, আর দেরি করছি না, এখন আমরা চলে যাব আমাদের আজকের এপিসোডের ভয়াবহ লোমহর্ষক দ্বিতীয় ঘটনাটিতে। ঘটনাটি যার সঙ্গে ঘটে গিয়েছে ওনার নাম হাবিব মিয়া। ওনার বাড়ি কিশোরগঞ্জের ভুরাঘাট নামক একটি জায়গাতে।
ওইটা একটা ছোটোখাটো একটা গ্রাম বললেই চলে, যেখানে একটা ছোটোখাটো গাং রয়েছে। ওই গাঙের আশপাশ ধরে কিছু মানুষ বসতি স্থাপন করে ওইখানে থাকা শুরু করেছে। আবার যখন ওইখানে বৃষ্টির সিজন আসে, ওই বৃষ্টির সিজনে যখন অতিরিক্ত পানি বেড়ে যায়, ওই পানির কারণে ওই বাড়িগুলোতে কিছু একটা পানি উঠে যায়, তখন ওইখানে বসবাসকারী মানুষদের থাকতে খুব কষ্ট হয়। যাই হোক, হাবিব ভাইয়ের সঙ্গে যে ঘটনাটি ঘটে এটি হচ্ছে একটি বর্ষাকালের ঘটনা। যখন ওইখানে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে এবং ওই বৃষ্টির প্রভাবে পানি বেড়ে উঠছে গাঙ্গে, তখন ওই গাঙ্গের মধ্যে অনেক মাছ পাওয়া যেত। যাই হোক, মাছের সাবজেক্টটা বাদ দিলাম, হাবিব ভাইয়ের কথায় আসি। হাবিব ভাই তখন তিনি সদ্য বিয়ে করেছেন, আজ থেকে প্রায় 14 বছর আগের ঘটনা এটি। বিয়ের আগে তিনি ওনার বাবার সঙ্গে কৃষিক্ষেতে কাজ করতেন এবং টুকটাক মাছ মারতেন। এভাবে তিনি কলে বলে আর কি ওদের সংসারটা চালাতেন। তবে এখন যেহেতু বিয়ে করেছেন, কাঁধে অনেকটা পূজা বেড়েছে, এই কারণে তার কাজ করতে হবে। বিয়ের পর কাজ খুঁজতে খুঁজতে কিছু কাজ না পেয়ে সে ভাবলো যে কাজ যেহেতু পেলই না, এখন কোনো ভালো একটা ছোটোখাটো একটা ব্যবসা করবে। এই ভেবে সে তার বাবার কাছ থেকে অনেক টাকা নেয়। ওই টাকার বিনিময়ে সে বাজারে যায়, পাইকারি বাজারে আর কি, পাইকারি বাজারে গিয়ে সে অনেক দুধ কিনে পাইকারি দামে, কিনে সাইকেল করে ওই দুধগুলো সে মানুষের বাড়িতে বাড়িতে মানে রুজিনা হিসেবে গিয়ে দিয়ে আসতো। দিনকাল ভালোই চলছিল, দুধের ব্যবসা করছে, সংসার চালাচ্ছে, 2টা বাচ্চাও হয়েছে, যাচ্ছে দিন সুখের দিন। এভাবে হঠাৎ করে একদিন তার দাদা মারা যান। তার দাদার মৃত্যুটা ছিল একটু অন্যরকম। যেমন বলা যায়, তার দাদা হাবিব ভাইয়ের ফুফুর বাসাতে বেড়াতে গেলেন, বেশ ভালোই বেড়ালেন, 3-4 দিন থাকলেন। থাকার পর তিনি বাড়িতে আসবেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, যেটা হচ্ছে হাবিবুর ভাইয়ের বাড়ির আগ দিয়ে এখানে একটা চট লাগানো বড় রকমের একটি বট গাছ আছে। আজকের এই ঘটনাটি আপনারা যারা যারা কিশোরগঞ্জ থেকে বুড়াঘাট নামক এই গ্রামটি থেকে শুনছেন, তারা এই বট গাছটির সঙ্গে অনেকটা পরিচিত। যাই হোক, এই যে বট গাছটি, এই বট গাছটিকে নিয়েই আজকের আলোচনাটা। বট গাছটি সাধারণত মানুষ ভালোই দেখে থাকে, তবে এখানে রহস্যে ঘুরপাক করে। যাই হোক, এই কথা বাদ দিলাম। হাবিব ভাইয়ের দাদা তিনি বাড়িতে আসবেন, তখন আস্তে আস্তে ওই বট গাছের নিচে উনি কোনো এক কারণবশত সেন্সলেস হয়ে পড়েন এবং ওইখানে তিনি সারা রাত পড়ে থাকেন। যদিও তিনি হেঁটে আসছিলেন রাত্রিবেলা, তখন লাইট ছিল অল্প অল্প, এত বেশি ছিল না, আর ওইটা একদম গ্রাম সাইড ছিল, যার কারণে তিনি হারিকেন ইউজ করতেন। হারিকেনটা সারা রাত এক পাশে পড়েছিল। তবে যখনই ভোরের আলো ফুটে, তখন ওইখানে একজন জেলে ছিল, যে জেলের নাম ছিল সুজন জেলে। ওই সুজন ভাই তিনি যাচ্ছেন ওইখানে মাছ ধরার জন্য। উনি সাধারণতভাবে তিনি মাচাং, তারপরে জাল, কারেন্টের জাল, আরও কী বলে ওই জালগুলো তিনি ওই গাঙের মধ্যে ফিট করে রেখেছেন, যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে। তিনি সন্ধ্যার আগে ওই জালগুলো ফিট করেন এবং ভোর সকালে সবার আগে ঘুম থেকে উঠে তিনি ওইখানে চলে যান এবং ওই মাছগুলো ওইখান থেকে তুলে তিনি বাজারে নিয়ে বিক্রি করেন। এটাই হচ্ছে ওনার পেশা। তিনি বরাবরের মতো ওই চট লাগানো প্রায় 14 থেকে 15 ফিট চৌড়া একটি গাছ, ওই গাছের নিচ দিয়ে ওনার যেতে হয়। যেতে যেতে তিনি দেখতে পেলেন যে ওইখানে সামনে বট গাছের নিচে হাবিব ভাইয়ের দাদা পড়ে আছে। দেখতে পেরে তিনি একটু জোরে হাঁটলেন এবং ওই দাদার কাছে গিয়ে তিনি দেখতে পারলেন যে হারিকেনের যে কাঁচটুকু,
ওইটা ভেঙে গিয়েছে, তবে একটু একটু আলো জ্বলছে ওই হারিকেনটার ভিতর থেকে। তখন মাটিতে পড়ে থাকা লোকটিকে দেখেই চিনতে পারলো যে এটা হাবিব ভাইয়ের দাদা। চিনতে পেরে হাবিব ভাইয়ের দাদার কাছে গিয়ে বসে ডাক শুরু করে যে, ও দাদা, ও দাদা, আপনি উঠেন, এখানে পড়লেন কিভাবে? আশপাশে দেখছি কেউ নেইও আপনার সাথে, কোথায় গেলেন আপনি একা একা, বৃদ্ধ মানুষ? কিন্তু হাবিবুর ভাইয়ের দাদা কোনো রকমের শব্দ করছে না, তবে নিঃশ্বাস প্রশ্বাস চলছে। এটা দেখতে পেরে তিনি ওই হারিকেনটা পরে তাকা থেকে সোজা করেন এবং ভাবেন যে যেহেতু লোকটা বিপদে পড়েছে, এলাকার মানুষ, তাকে আগে বাড়িতে পৌঁছে দেই, তারপর না হয় আমি মাছগুলো তুলতে যাব। হারিকেনটা এক হাতে নিয়ে ওই দাদাকে এক কাঁধে করে নিলেন। দাদা ছিলেন একটু হ্যাংলা টাইপের, এর কারণে তার সমস্যা হলো না তাকে কাঁধে করে নেওয়ার জন্য। পথ ধরে তিনি বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে ডাক শুরু করেন। ডাক শোনার পর সবাই উঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? দেখুন আপনাদের দাদার অবস্থা, তিনি ওই রাস্তার মধ্যে বটগাছের নিচে পড়েছিল, তাকে কাঁধে করে নিয়ে আসলাম। বাড়ি থেকে প্রথমত দুইজন লোক বেরিয়ে আসে, তারা চিৎকার শুরু করে দাদার এই অবস্থা দেখে। আস্তে আস্তে করে ঘর থেকে, বাড়ি থেকে, পাশের বাড়ি থেকে লোকজন বেরিয়ে আসে, এসে দেখতে পারে যে তার দাদা সেন্সলেস অবস্থায় এখানে পড়ে আছে। তখন হাবিব ভাইয়ের যে দাদি ছিলেন উনি বললেন যে ওনার তো কালকে আসার কথা ছিল, আমি আরও ভাবলাম যে কালকে হয়তো পাঠায়নি রাত করে, এর জন্য আজকে আসবে, তবে আজকে উনি অজ্ঞান হয়ে আসবেন এটা কে জানে। কিন্তু তখন তো ওই দাদাকে জ্ঞান ফেরাতে হবে। সবাই পানি নিয়ে আসলেন, চোখ মুখে পানি দিলেন, দেওয়ার পর ওনার জ্ঞান ফিরে না। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলে যে তিনি মারা গিয়েছেন। তবে এখন আর ওনার যে পেটের মধ্যে যে একটা ওঠা নামার, একটা শ্বাস নিঃশ্বাস নেওয়ার সময় যেরকম হয় আর কি, ওইটা আর দেখা যাচ্ছে না। যদিও এটা আগে দেখা গিয়েছিল, ওনার শ্বাস নিঃশ্বাস চলছিল, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর এটা আর দেখা যাচ্ছে না, তিনি পুরোপুরিভাবে মারা গিয়েছেন। রহস্যজনক একটি মৃত্যুতে সবাই আবেগপ্রবণ হয়ে দুঃখিত মনে সবাই ভেঙে পড়েন। দাদা ছিলেন বাড়ির একজন বড়, তিনি মাতা ছিলেন। যাই হোক, ওনার কবর দেওয়া হয়। ওই কবর দেওয়ার 3-4 দিন পরেই ওই দাদার যে স্ত্রী ছিলেন, দাদি, ওনার সঙ্গে কিছু খারাপ ঘটনা ঘটে, যেগুলো হচ্ছে যে উনি মাঝে মধ্যে স্বপ্ন দেখে তিনি দৌড় দিয়ে বাড়ির থেকে বের হয়ে আসতেন, এবং মাঝে মধ্যে তিনি ওই স্বপ্নটা দেখার পর উল্টাপাল্টা চিৎকার করতেন। তবে কী স্বপ্ন ওইটা কিন্তু উনি কাউকে বলতেন না। কী কারণে বলতেন না এটি হয়তো নিজেই জানেন। যাই হোক, ওনার বিষয়টা বাদ দিলাম। এখন আসা যাক হাবিবুর ভাইয়ের বিষয়ে। হাবিব ভাই ওনার দুধের ব্যবসা, ওই দুধের ব্যবসা তিনি করতে করতে বেশ ভালোই চলছিল। তিনি ওই বটগাছটার নিচ দিয়ে ওনার বাড়িতে আসা যাওয়া করতেন। যেহেতু ওই বড় রকমের চটকা লাগানো বটগাছটা ওই গাঙের পাড় দিয়ে গিয়েছে, সেহেতু সবাইকে তো এদিকেই আসতে হবে। বরাবরের মতোই হাবিব ভাই তিনি তার সাইকেল করে বাড়ি থেকে রওনা দিলেন 2 ড্রাম দুধ নিয়ে। সাথে করে একটি গ্লাস নিলেন, যে গ্লাসটি দিয়ে তিনি মাপ দেন এবং ওই মাপ অনুযায়ী মানুষের বাসায় বাসায় তিনি দুধ দেন। তিনি বের হয়ে গেলেন দুধ বিক্রি করার জন্য। যেতে যেতে তিনি সারা দিন দুধ বিক্রি করলেন। দুধ বিক্রি করার পর সন্ধ্যার দিকে তিনি বাড়িতে আসবেন। ওই বাড়িতে আসার আগ মুহূর্তে উনি যে বটগাছটা অতিক্রম করে আসবেন, ওখানে তিনি হঠাৎ দেখতে পান যে ওনার সাইকেলটা আটকে গিয়েছে। কি ব্যাপার, সাইকেল আটকালো কিভাবে? ভাবলো যে হয়তো পারে যে ব্রেকের মধ্যে কোনো সমস্যা হয়েছে বা সাইকেলে কোনো সমস্যা হয়েছে। তিনি নামলেন,
হাঁড়িতে মানে ড্রামে দুধ ছিল অল্প। তো তিনি নেমে দেখতে পারলেন যে না, সাইকেল তো সব কিছু ঠিক আছে, আর সামনে কোনো বাধাও নেই যে সাইকেলের চাকাগুলো আটকে যাবে। খুব শক্ত করে আটকে গিয়েছে, মনে হচ্ছে মাটিয়ে আঁকড়ে ধরেছে। তিনি সাইকেলে আবারও চড়ে বসলেন, আবারও তিনি পেডেল পাড়া দিলেন, কিন্তু আগের মতোই তিনি ওই সাইকেলটাকে 1 ইঞ্চিও নাড়াতে পারলেন না। তিনি একটু তখন ভয় পান, কি ব্যাপার, সাইকেলে কোনো সমস্যা নেই, সাইকেল সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ছেড়ে দিলেও পড়ছে না, এটা আবার কীভাবে সম্ভব? আশপাশে তাকিয়ে দেখেন যে কেউ নেই। তখন সন্ধ্যার পরবর্তী সময়ে, তখনকার সময়ে কিন্তু মানুষ ঘুমিয়ে যেত প্রায় সন্ধ্যার পরেই, আর সন্ধ্যা হলে তো কেউ বাড়ি থেকে বেরই হতো না। তিনি আশপাশে খুঁজে কাউকে না পেয়ে তিনি ওই সাইকেলটাকে নাড়ানোর চেষ্টা করে, কিন্তু সাইকেল তো নাড়ানোর মতো অবস্থায় নেই। তিনি তখন ওই দুধের ড্রামটাকে ভাবলেন যে যদি নামিয়ে দিই তাহলে তো পারে সাইকেলটা ছুটতে পারে, কিন্তু না, কোনো কাজ হলো না। তিনি তখন একটু ভয় পেতে লাগেন, শরীর ঘাম শুরু করে। আশপাশে ঘুরতে ঘুরতে তিনি হঠাৎ করে উপর দিকে চোখ যায়। উপর দিকে দেখতে পারেন যে বট গাছ থেকে লম্বা একটা চুল, মানে এক গোছা চুল, ওইটা নিচের দিকে প্রবাহিত হচ্ছে। এটা দেখতে পেয়ে হাবিব ভাই ভয় পেয়ে যান। তিনি 2-3টা লাফ দিয়ে একটু খানিকটা দূরে চলে যান। ওই দূর থেকে দেখতে পারলেন যে ওনার সাইকেলের মধ্যে চুলগুলো পরে আসে, এবং ওই চুলগুলো ওই ড্রামগুলোর মধ্যে যেমন পড়ে গেল মনে হলো। কিছুক্ষণ পর ওই চুলগুলো উধাও হয়ে গেল। তিনি এটা নিজ স্বচক্ষে দেখতে পারেন। চুলগুলো চলে যাওয়ার পর তিনি ভাবলেন যে সাইকেলটাকে তো যে করেই হোক নিতে হবে আমার এখান থেকে। এই সাইকেলটাই হচ্ছে আমার ব্যবসার একমাত্র পুঁজি, এটাকে হাতছাড়া করে দিলে আমার সর্বনাশ হয়ে যাবে। তিনি ওই সাইকেলটার কাছে চলে যান, গিয়ে দেখতে পান সাইকেলের ড্রামে যতটুকু দুধ ছিল 1 ছিটা দুধও নেই। দেখতে পেরে তিনি একটু অবাক হন এবং ভাবেন যে কী ব্যাপার, কেজি খানিক দুধ ছিল ড্রামের ভিতরে, এখন 1 ছিটা দুধও নেই। দুধগুলো যেমন কেউ ধুয়ে নিয়ে চলে গিয়েছে এমন মনে হচ্ছে। এটা কি আসলে ওই চুলগুলোর কারিশমা? তিনি তখন আপসেট হয়ে বুঝতে পারেন না এটা আসলে কি ছিল। সাইকেলে আবারও চড়ে বসেন। এবার খুব শক্ত মনোবল নিয়ে তিনি সাইকেলে চড়েন, খুব জোরে পেডেল মারেন, কিন্তু এবারে জোরে পেডেল মারার সঙ্গে সঙ্গেই সাইকেলটা ওইখান থেকে ছুটে যায়। ছুটে যাওয়ার দেখে উনি আকাশ যেন হাতে পেয়ে গেলেন। খুব জোরে জোরে সাইকেল চালালেন, বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে ওই দিন আর কাউকে কিছু বলে না, ওনার স্ত্রীকেও বলে না, যারা যারা ছিলেন বাড়িতে তাদেরকেও কিছু বলে না এই বিষয়টা। উনি কিছু না বললেও ওনার পরিবারের লোকজন কিন্তু কিছুটা সন্দেহ করেছে ওনাকে, কেননা উনি যে বাড়িতে এসেছেন আর আগের দিন যে আসতেন, আগের দিন থেকে আজকের আসাটা একটু অন্যরকম ছিল। আগে সে খুব স্বাভাবিকভাবে আসতো, আসার পর সে গোসল করত, খাওয়া দাওয়া করত, তারপর ঘুমাতো। কিন্তু ওই দিন সে বাড়িতে আসে, না গোসল না খাওয়া, এসেই সে শুয়ে পড়ে। এরকম ভাবভঙ্গি দেখে তার স্ত্রী জিজ্ঞেস করে যে কি হয়েছে, কি ব্যাপার, আচ্ছা গোসল করলা না? বলে যে না, গোসল করবো না, ভালো লাগে না। কিন্তু সে যে কথা বলছে তার কথার মধ্যেই কিন্তু অনেকে সন্দেহ করে ফেলেছে। যদিও পরবর্তীতে তার কাছের লোকজন আসছিল, সবাই সন্দেহ করেছে, কিন্তু সে বলেনি। যাই হোক, এই দিনটা চলে যায়। পরের দিন তিনি আবারও বেরিয়ে যান একই উদ্দেশ্যে দুধ বিক্রি করার জন্য। তখন তিনি ভাবলেন যে আগের দিন দুধ
থাকার জন্যই হয়তো ওই বট গাছ থেকে চুলগুলো নেমে এসেছে এবং আমার দুধগুলো নিয়ে চলে গেল। আজকে আর এক ফোঁটা দুধও নিয়ে আসবো না, আর আজকে দেখব কি হয় আমার সাথে। তিনি বরাবরের মতো দুধ বিক্রি করলেন, তবে ওই দিনও প্রায় 1.5-2 কেজি দুধের মতো বেঁচে গেল। কিন্তু দুধগুলো ওই বট গাছের নিচ দিয়ে নিয়ে গেলেই তো সমস্যা হয় একটা। তিনি এই প্রবলেমটা আগেও কিছু একটা ফেস করলেও এই ফেসটা কিন্তু একটু বেশি রকমের ছিল। তিনি ভাবলেন যে এই দুধগুলো একটা চায়ের দোকানে দিয়ে চলে যাই, তার থেকে না কালকে টাকা নেব। এই বলে চায়ের দোকানদারের কাছ থেকে বললো যে আপনি দুধটুকু রেখে দিন, আমাকে 2 দিন পরে টাকা দিলেও সমস্যা নেই। তিনি দুধগুলো ওইখানে দিয়ে চলে আসেন বাড়িতে। তখন বাড়িতে আসার সময় ওনার ওই বট গাছের নিচ দিয়ে তো আসতে হবে। ওই বট গাছের নিচে আগের দিনের মতো আবারও আটকে পড়ে সাইকেলটা। কি ব্যাপার, আজকে তো কোনো দুধ নেই, তো আজকে কেন কে আটকালো? তিনি সাইকেল থেকে নেমে একটু দূরে চলে আসেন। ভাবলেন যে আজকেও হয়তো আগের মতো এরকম প্রভাব বিস্তার করবে, প্যারানর্মাল ঘটনাগুলো আজকেও হতে পারে ঘটবে। তিনি দূর থেকে দেখেন যে না, আজকে আর কেউ নেই, কোনো চুল নেই, কোনো বাতাস নেই, কোনো উৎসও নেই যে উৎসগুলো ওনাকে একটু ভয় দেখাতে বা কিছু একটা কারণবশত এখানে আসতে পারে। তিনি ওই সাইকেল কাছে আবার চলে যান, গিয়ে ভাবলেন যে আজকে হয়তো কেউ আসবে না, হয়তো দুধ নেই বলে আসবে না। তিনি চলে যান বাড়িতে। সাইকেলও ওই দিন ছুটে যায়। পরদিন যখন আবারও তিনি একই অবস্থায় আসেন, তখন ওই দিন ওনার ড্রামে এক ফোঁটা দুধও নেই। ওই বট গাছের নিচে আসার পর সাইকেলটা আটকে পড়ে। তিনি বরাবরের মতোই দূরে গিয়ে দাঁড়ান। দেখতে পারলেন যে এই দিন কিছু বলছে না, তবে উনি যখন সাইকেলের কাছে যান তখনই সাইকেলে ধরার সময় তিনি একটা শক খেলেন, যেটা অনেকটা ইলেকট্রনিক শকের মতো ছিল। উনি সাইকেলের শক খেয়ে তিনি 4-5 হাত দূরে ছিটকে পড়লেন। উঠে এসে তিনি আবারও সাইকেলটাকে ধরলেন, তখন তিনি আর কোনো শক খেলেন না। সাইকেলটাকে পেডেল মারলেন, সাইকেলটা চলল। 1 কাইক কি 2 কাইক চলার পর সাইকেলটা আবারও আটকে গেল। পিছন থেকে কেউ একজন বলছে, হাবিব, তুই এই কাজটা মোটেও ঠিক করিস না, তুই আমাদের জন্য খাবার নিয়ে আসিস না, এই পথ দিয়ে যেতে হলে তোকে আমাদেরকে খাবার দিয়ে তারপর যেতে হবে, না হলে তোকেও ক্ষতি করব, তোর পরিবারের লোকজনকেও ক্ষতি করব, বলে দিলাম, আজকের মতো ছেড়ে দিলাম, কালকে থেকে যদি একটা খাবার যদি কম আনবি তাহলে দেখিস তোর খবর আছে, বলে দিলাম। এই বলে বাজেভাবে হাসতে হাসতে বিদায় হয়ে গেল। তখন হাবিব ওই দিন ভয় পায়। সে ওই কথাগুলো শোনার জন্য একটু ব্রেক করে দাঁড়ায়, তবে কথাগুলো শেষ হওয়ার পর সে আবার সাইকেল প্যাডেল মেরে সে বাড়িতে চলে যায়। তবে ওই দিন বাড়িতে গিয়ে আর কোনো লুকাচুরি নয়, সোজা সে বলে দিল যে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটছে, এখন আমি কি করব। পরিবারের লোকজন এই কথা শুনে অবাক হন, বিশেষ করে হাবিব ভাইয়ের দাদু অবাক হন বেশি। দাদুর অবাক হওয়ার কারণ ছিল যে ওনার যে দাদা মারা গিয়েছে, হাবিব ভাইয়ের দাদা, উনি ওনার মেয়ের বাসায় যেদিনই যেতেন পুটলা ভরে খাবার এটা ওটা তিনি নিয়ে আসতেন, নিয়ে আসার চেষ্টা করতেন। এমনকি ওনার যে মেয়ে ছিল সে তার পুটলা পাটলি ভরে খাবার দিয়ে দিত। বিশেষ করে শুটকি তাদের মাঝে একটু বেশি উৎপাদন করা হতো, যেহেতু তার স্বামী শুটকি ফলাতো, মানে শুটকি বানাতো, ওই শুটকিগুলো দিয়ে দিত। তখন হাবিব ভাই দাদি চিন্তা করলেন যে হতে পারে যে আমার স্বামীর সঙ্গেও এরকম ঘটনা ঘটেছে খাবার নিয়ে, যার কারণে সে তাকে হত্যা করে ফেলেছে হয়তো জিনগুলো। তখন হাবিব ভাইকে বুঝিয়ে বলল যে তুমি 1-1.5 কেজি দুধ ওই জিনগুলোর জন্য রেখে দিও। তখন হাবিব ভাই বলে যে
আমি যদি 1-1.5 কেজি দুধ তাদের জন্য রেখে দিই তাহলে আমার লাভই আর হয় কয় টাকা? আমি চলবো কিভাবে? হাবিব ভাই সাফ সাফ না করে দেয়, বলেছে আমি কাউকে কিছু দিতে পারবো না, এটার একটা বিকল্প পদ্ধতি আমাদেরকে বেছে নিতে হবে। সেটা কেমন? বলে যে কোনো ভালো কবিরাজ বা তান্ত্রিককে ডেকে আনো যে আমাদেরকে এই বিষয়টাকে সাহায্য করতে পারবে। কিন্তু তাদের মুডে একদমই এই কবিরাজের বিষয়টা তাদের নেই। তারা এটা বিশ্বাস করতো না যে কবিরাজে কিছু করতে পারে। বলে যে যা বাদ দে, এটা হবে না। আর তুই যদি যে চেয়ে থাকে, যেহেতু জিন জাতি আছে তো চাইতে পারে, তো তাদের জন্য এই 1-1.5 কেজি দুধ রেখে দিস, সমস্যা নেই। হাবিব ভাই তখন আর কোনো কথা বললেন না। তিনি বললেন যে তোমরা সবাই চলে যাও। সবাই চলে যাওয়ায় তিনি ওই দিন ঘুমিয়ে পড়েন। পরদিন সকালবেলা তিনি দুধ নিয়ে আর যান না। বাড়িতে মানুষজন জিজ্ঞেস করে কি ব্যাপার, আজকে তুমি দুধ নিয়ে যাওনি কেন? বলে যে গেলেই উল্টাপাল্টা নানান ধরনের শিকার হতে হয়, এর জন্য যাইনি। তখন তিনি ওনার একজন ভাতিজা ছিল, নাম ছিল রাহাত। ওই রাহাতকে নিয়ে হাবিব ভাই ভাবলেন যে তাকে নিয়ে যদি যাই তাহলে আসার সময় হইতে পারে যে এরকম ঘটনা নাও করতে পারে। একা দেখেই হয়তো মনে এরকম ঘটনা ঘটে, দুজন হলে তারা হয়তো আসবে না। ওই রাহাতকে নিয়ে তিনি ওই দিন যাত্রা করেন দুধ বিক্রি করার জন্য। বাড়ি থেকে বের হয়ে যান সাইকেল নিয়ে, সারাদিন দুধ বিক্রি করলেন। বাড়িতে আসবেন এখন। তো ওই বটগাছটার নিচে ওই দিন আসার সময় তারা আগের দিনের মতো আবার সাইকেলটা থেমে যায়। তো ওই দিন ওই ছেলেটাকে নিয়ে যাওয়াটা ছিল হাবিব ভাইয়ের জন্য খুব বড় একটা ভুল। ওই ছেলেটা সাইকেল আটকে যাওয়া দেখে সে ফাল দিয়ে নেমে পড়ে। নেমে সে এখানে চিৎকার শুরু করে। সে আসলে এখানে ভয় পেয়েছে। আগেও হয়তো সে জানতো এরকম ঘটনা, তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদিও সে প্রথমে সাহস দেখিয়েছিল যে এসব সে ভয় পায় না, কিন্তু যখন সামনে চলে এসেছে তখন ভয় না পেয়ে যাবে কোথায়? সে কান্না শুরু করে দেয়। তার মুখ চেপে ধরে হাবিব ভাই তাকে এক পাশে নিয়ে যায়, বলে যে শব্দ করবি না। কিন্তু এই ছোট ছেলে সে তো কান্নায় মগ্ন, সে ভয়ে কাঁপছে। তখন হাবিব ভাই সে তাকে বলল যে এখানে চুপ করে বসে থাক, আর দেখি আছে কি হয়। আজকে প্রায় 1-2 কেজি দুধ গ্রামে আছে। তখন ওই ছেলেটা আর হাবিব ভাই তারা দেখতে পারেন যে ওই দিন আর কোনো চুল নয়, 2টা অবয়ব এখানে হাজির হয়েছে। হয়ে বলে যে হাবিব, তুই সবচেয়ে বড় ভুল করেছিস, তুই আমাদের খাবারের উপর অবজ্ঞা করে তুই আমাদের 2 দিনের খাবার মিস করেছিস। তোর আশায় ছিলাম আমরা রাত্রিবেলা, আমার একটা বাচ্চা না খেতে পেরে মারা গিয়েছে। ভাবলাম যে তুই যখন যাবি তখন তোর এখান থেকে দুধ নিয়ে আমার বাচ্চাটাকে খাওয়াবো, কিন্তু তুই কি করলি? দুধ আনলি না। তুই দুধগুলো সব মানুষকে দিয়ে চলে এসেছিস। আমার যে বাচ্চাটা মারা গিয়েছে এটার দায়ভার এখন কে নিবে? তোকেও ছাড়বো না, তোর বাচ্চাকে আমি মেরে ফেলবো। তখন হাবিব ভাই খুব ভয় পেয়ে তাদের কাছে মিনতি করতে থাকে, বলে যে না না, তোমরা আমার মেয়ের কিছু করবা না, আমি তোমাদের কাছে মাফ চাইছি, আমি আজকে থেকে ডেইলি এনে তোমাদেরকে দুধ দিব। কিন্তু ওই তারা শুনে না কথা। তারা এক কথাই বলে যে তোর জন্য আমার বাচ্চাটা মারা গিয়েছে, যদিও সে একটা জিনের বাচ্চা ছিল, মারা গিয়েছে। তারা প্রতিদিন খাবার কুড়িয়ে আনতো, তো ওই দিন খাবার আনে না। রাত্রিবেলা মনে করলো যে যেহেতু হাবিব এদিকে যাবে তার এখান থেকে দুধ নিয়ে নেবে, কিন্তু তারা তো দুধ পায়নি। না পাওয়াতে না খেতে পেরে বাচ্চাটাও মারা যায়। এই দোষটা এখন পরে হাবিব ভাইয়ের উপরে। একটি কাল্পনিক একটি ঘটনা
এভাবে সত্যি হয়ে যাবে হাবিব ভাইয়ের সঙ্গে, সেটা তিনি কোনোদিন কল্পনা করেননি। অনেকটা কাল্পনিকের মতো লেগেছিল ঘটনাটি। যাই হোক, ওই অবয়বগুলো হাবিব ভাইয়ের সাথে থাকা ওই ছেলেটাকে, যে ছেলেটার বয়স প্রায় 8 থেকে 9 বছর হবে, ওই ছেলেটাকে অবয়ব দুইটা মিলে হাত দিয়ে চেপে ধরে, হাত দিয়ে খুব জোর চেপে ধরে গলাতে। সেই ছেলেটা উপরে উঠে চিৎকার শুরু করেছে। যদিও সে নিচে কান্না করছিল, তখন সে কান্না করতে করতে তার গলাটা একটু অবশ হয়ে গিয়েছিল, যার কারণে সে ওই চাপ খাওয়ার পরবর্তীতে তার চিৎকার দেওয়ার মতো শক্তিটা ছিল না। আর এতটাই জোরে চাপ দিয়েছিল যার কারণে তার গলা দিয়ে কোনো রকম কথা বের হচ্ছিল না। খুব উপরে তোলা হয় ছেলেটাকে হাবিব ভাইয়ের চোখের সামনে। তার ভাতিজাকে দুইটা অবয়ব মিলে ওই বটগাছের উপরে তোলা হয়। ওইখান থেকে শূন্যে ফেলে দেওয়া হয় হাবিব ভাইয়ের ভাতিজাটাকে। হাবিব ভাইয়ের চোখের সামনে ছেলেটা পড়ে একদম মারা যায়। তখন অবয়বগুলো হাবিব ভাইকে বলে যে এটাই ছিল তোর জন্য পাওনা, তুই ডেইলি দুধ দিয়ে যাস, তবে 2 দিন দুধ না দিয়ে তুই যে ভুলটা করেছিস এটার মাসুল তোকে আজকে দিতে হয়েছে। আশা করি আর কোনোদিন এরকম ভুল করবি না। তখন হাবিব ভাই ওখানে কান্নায় ভেঙে পড়েন। দেখতে পান অবয়বগুলো চলে গিয়েছে। তিনি কান্না করতে করতে ওনার শরীরে একটু শক্তি পাচ্ছিলেন না যে ভাতিজাটাকে নিয়ে তিনি বাড়িতে যাবেন। তখনই ওই পাশ দিয়ে একজন লোক যাচ্ছে, মানে জালো, তার নাম সুজন। ওই সুজন জালো সে তার দাদাকেও কিন্তু নিয়ে গিয়েছিল। এখন সে দেখতে পারে যে এটা হাবিব ভাইয়ের ভাতিজা, সে মারা গিয়েছে। তার সারা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে, মনে হচ্ছে হাড়গোড় ভেঙে গিয়েছে, এতটা উপর থেকে ফেলা হয়েছে তাকে। হাবিব ভাইয়ের কান্না অবস্থা দেখে এই জেলেটা এসে জিজ্ঞেস করে যে কী ব্যাপার ভাই, কী হয়েছে? ঘটনা খুলে বলে এরকম এরকম হয়েছে। বলে সর্বনাশ, তোমাদের পরিবারের সঙ্গে একই ঘটনা ঘটে চলছে। কয়দিন আগে তোমার দাদার সঙ্গে এই ঘটনা, আজকে তোমার ভাতিজার সঙ্গে, তোমার চোখের সামনে, তুমি কিছু করতে পারলা না? বলে যে তারা হচ্ছে অবয়ব, আত্মা, পিশাচ, তাদের সঙ্গে আমরা কীভাবে পারবো? হাত দিয়ে ধরে উপরে তুললো, উপর থেকে ছেড়ে দিল, মারা গিয়েছে। কারণ কি? বলে যে এই বিষয়ে আমি তাদেরকে দুধ দেইনি বলে তারা মেরে ফেলেছে, এখন আমি কি করবো বলো? তখন ওই জালোটা বলে যে আচ্ছা চলো চলো, বাড়িতে নিয়ে চলো, এখন আর এখানে বেশি থাকাটা ঠিক হবে না। তখন ওই সুজন মাঝি তিনি দেখতে পারলেন যে হাবিব ভাইয়ের শরীরে এক ফোঁটাও শক্তি পাচ্ছেন না। তিনি ওনার সাইকেলটাকে কি করে নেবেন, অথবা ওনার ভাতিজাটাকেই বাড়িতে কি করে নেবেন? সুজন মাঝি বললেন যে আচ্ছা দেখো, তুমি হাঁটো, আমি তোমার ভাতিজাকে কাঁধে নিচ্ছি। যদিও তার শরীর রক্তে রক্তাক্ত ছিল, গ্রামের মানুষ মায়ায় ভরা তাদের ভিতরটা। এই রক্তাক্ত একটা ছেলেটাকে সে কাঁধে করে নিল এবং হাবিব ভাইকে বলল যে তুমি সাইকেলটাকে আস্তে আস্তে করে নিয়ে আসো। তারা আস্তে আস্তে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে কি অবস্থা দেখতে পায় সবাই, ছেলেটা মারা গিয়েছে, সারা শরীর রক্তাক্ত। এই রক্তাক্ত শরীরের প্রভাবে ওই মাঝির শরীরটাও রক্তাক্ত হয়ে গিয়েছে। সবাই ভাবছিল যে ওই মাঝির সঙ্গে কোনো কালেকশন হয়েছে কিনা। তখন সবাই মাঝিকে এসে জিজ্ঞেস করে যে তুই আমার ছেলেকে কি করেছিস? তুই আমার ছেলেকে মেরেছিস, তুই আমার নাতিকে মেরেছিস। এভাবে এক একজন এক এক রকমের অপবাদ দিচ্ছিল মাঝিকে। তখন ওই হাবিব ভাই কোনো রকমের কথা বলছে না। মাঝি বলে উঠে যে আরে ভাই, আপনার পরিবারের লোক আমার সঙ্গে কী শুরু করেছে, তাদেরকে খুলে বলুন ঘটনাটা। কিন্তু না, হাবিব ভাই কোনো রকমের কথা বলছে না। তিনি কথা না বলাতে সবাই জিজ্ঞেস করে যে তুই বল, সত্যি করে বল কি হয়েছে। তখন মাঝি তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সে এইভাবে বললো যে এরকম এরকম হয়েছে, তবে আমি তো এর বেশি কিছু জানি না।
আমি আপনাদের উপকারার্থে এখানে এসে তাকে নিয়ে এসেছি। এখন উপকারের পর যদি আপনারা আমাকে দোষারোপ করেন, এটা তো ঠিক না। মাঝিকে বলা হলো যে তোর এই বিষয়টা আমরা এখন ক্ষণিকের মতো মেনে নিলাম, তবে যেদিন বা যখন হাবিব কথা বলবে, হাবিবের মুখ থেকে শুনে তোকে তোর ফয়সালাটা করব। এই বলে সুজন মাঝিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ছেলেটাকে দোয়ানো হয়, কবর দেওয়া হয়। কবর দেওয়ার পরও 2 দিন চলে যায়, হাবিব ভাইয়ের মুখে কোনো কথা আসে না, তিনি কোনো কথা বলতে পারছেন না। তখন ওইখানে থাকা একজন উজা তিনি হাবিব ভাইয়ের বাড়িতে আসলেন, যদিও কেউ একজন ডেকেছিলেন। এসে দেখতে পারলেন যে উনি কথা বলছেন না, কেমন মনমরা হয়ে বসে থাকেন, খাওয়া দাওয়া করেন না ঠিক মতো, 1 নলার বেশি 2 নলা খান না, নিজের হাতে তো খানই না। এই অবস্থা দেখে ওই উজা তিনি বললেন যে ঘটনাটা ওই বটগাছ কেন্দ্রিক ঘটনা ঘটে গিয়েছে, যাই হোক তাকে এই বটগাছের নিচে নিয়ে যেতে হবে। এই বটগাছের নিচে নিয়ে যাওয়ার পর হাবিব ভাইকে অনেক ঝাড়ফুঁক করে কি জানি মন্তব্যনি বলল, পড়ার পর হাবিব ভাইকে বলল যে এখন ঠিক হয়ে যাবে, বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে আসা হয়। এভাবে আরও 2-4 দিন চলে যায়, হাবিব ভাইয়ের মুখে কোনো কথা নেই। একদিন হঠাৎ করে হাবিব ভাই আনমনা ওই তার বাতিজার কবরটার নিকট যায়। এটা দেখতে পারে হাবিব ভাইয়ের স্ত্রী এবং হাবিব ভাইয়ের 2টা ছোট ছোট বাচ্চা। তারা বাইরে খেলা করছিল এবং হাবিব ভাই হুট করে ওই কবরস্থানের কাছে চলে যায়। গিয়ে তিনি কি জানি বলছেন, এটা শোনার জন্য 2জন মানুষ তার পিছনে। শুনতে পারে যে সে বলছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও। মানে সে যেন খুব একটা মানে পাপী একজন লোক, যার কারণে সে মাফ চাচ্ছে খুব গভীরভাবে। শুনতে পারে 2-3 জনে, শুনে সবাইকে বলে, কিন্তু তখন আর কি করার, সে তো এই ভয়ে হতে পারে এরকম কথাবার্তা বলছে। কিন্তু ঠিক তখনই যেটা হয়, সে তার যে কথা বলার স্টাইলটা এটা আবার ফিরে পায়। ওই কবরস্থান ঘুরে আসার পর সে বাড়িতে এসে তার বউকে বলে যে আমাকে ভাত দাও, ভাত খাবো। তার মাকে বলে যে আম্মু তুমি এটা করোনি কেন, ওটা করেনি কেন। বাচ্চাগুলোর সঙ্গে খেলাধুলা করে প্রায় আগের মতো হয়ে গিয়েছে। দেখতে পেরে সবাই খুশি হলো। যদিও বাতিজা মারা গিয়েছে জানে, ওইটা একটা সুখের ছায়া ছিল, তবে সে যে কথা বলে না হাবিব ভাই, এর জন্য কিন্তু তাদের পরিবারটা আরও ভেঙে পড়েছিল। এখন যেহেতু ঠিকঠাক হয়ে গিয়েছে তার জন্য সবাই একটু খুশি হলো। পরবর্তীতে হাবিব ভাইয়ের সঙ্গে এরকম ঘটনাটা আর ঘটেনি, যদিও তিনি দুধের ব্যবসা করেছিলেন। এখন তিনি ভালো দুধের ব্যবসা করেন, অনেকটা বয়স হয়ে গিয়েছে। তো ওনার সঙ্গে এরকম ঘটনা ওই বটগাছ কেন্দ্রিক আর কোনো ঘটনা ঘটে না। এই বটগাছের মধ্যে অনেক কবিরাজ তান্ত্রিকরা অনেক কিছু করেছেন, এই কারণে হতে পারে যে এই বটগাছ থেকে জিনগুলো চলে গিয়েছে। তবে এই বটগাছটা চৌড়া বটগাছ এখনও আছে, বেশ ভয়ানক দেখায়। এটা আমরাও ঘুরতে গিয়েছি, দেখেছি, বটগাছটা আসলেই খুব ভয়ানক ছিল। তো প্রিয় লিসনার্স, এই ছিল আজকের আমাদের এপিসোডের সেরা ঘটনা। আশা করি আপনাদের এই ঘটনাটিও ভালো লেগেছে। ঘটনাটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন। এবং অবশ্যই আমাদের সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করুন। এবং আমাদের এই চ্যানেলটির বিষয়ে আপনাদের মাঝে যে কথাটি বলতে চাইব যে এই চ্যানেলটিকে আমরা চাই 1 লাখ সাবস্ক্রাইবারের সেলিব্রেশনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তাই অবশ্যই আপনাদের সাহায্যের আমাদের অত্যন্ত দরকার। আপনারা আমাদের এই ঘটনাগুলো শুনুন, সত্যনির্ভর ঘটনাগুলো। আশা করি আপনারা এই ঘটনাগুলো থেকে 100% সত্য ঘটনা পাবেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা অনেক জানতেও পারবেন, বুঝতেও পারবেন। তো আমাদের এই চ্যানেলটিতে প্রতিদিনই সত্যনির্ভর ঘটনা আপলোড করে থাকি রাত 11টায়। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে আপনারা অপেক্ষা করুন, ঘটনা শুনুন
এবং রাত্রিটা ভালো করে উদযাপন করুন। তো প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।